কোশ্চেন করবো। ডেট কত আজকে? 27 তারিখ, 27/12/2023। আজকে আমরা পড়বো নিউক্লিয় বিক্রিয়া। তোমরা তো কেমিক্যাল রিয়াকশন দেখেছো। কেমিক্যাল রিয়াকশনে চার্জ, কেউ পজিটিভ হয় কেউ নেগেটিভ হয়, বিভিন্ন ধরনের বন্ধনী হয়, সমযোজী, তড়িৎযোজী, অসমযোজী, এগুলো হচ্ছে কেমিস্ট্রির পার্ট। এখানে হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশন মানে হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। এটা সম্বন্ধে আমরা বোঝার চেষ্টা করব। এবং নিউক্লিয় বিক্রিয়া করার আগে আমরা একটা টার্ম পড়ব, সেটা হচ্ছে যে এই যে নিউক্লিয় বিভাজন যেটা পড়েছিলাম, তার এটা পড়ার আগে একটা অ্যাক্টিভিটি বা সক্রিয়তা কাকে বলে, সক্রিয়তা টার্মটা আমি আগের দিন আলোচনা করিনি, সেইটা সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব এবং একটা অঙ্ক করব। অঙ্ক করার পর নিউক্লিয় বিক্রিয়া কীরকম হয়, এখানে কি কি সংরক্ষিত থাকে সেটা দেখব। দেখার পর আমরা দেখব কোনো একটা নিউক্লিয়াস যদি ভট করে ভেঙে যায়, মানে বিক্রিয়া কেমনভাবে করানো যায়। এক নম্বর হচ্ছে নর্মালি হয়, ন্যাচারালি ভেঙে টেঙে যায়, এরকম হয়। আর এক ধরনের হয় কৃত্রিম। এই যে কৃত্রিমভাবে যে নিউক্লিয় বিক্রিয়াগুলো হয়, সেগুলো কত ধরনের হয় সেগুলো আমরা জানার চেষ্টা করবো। অনেক ধরনেরই হয়, তার মধ্যে দুটো ধরন হচ্ছে খুব বিখ্যাত, একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তো নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন কি করে এনার্জি দেয় এবং কতটা এনার্জি দেয়, আর নিউক্লিয় রিয়াক্টর যেটাকে বলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে কি কি জিনিস লাগে, কেমন ভাবে আমাদের হিট তৈরি হয় এবং হিট থেকে কিরকম ভাবে ইলেকট্রিসিটি তৈরি করা যায়, এটা সম্বন্ধে আমরা ডিসকাস করবো। তো তার আগে আমরা সক্রিয়তা সম্বন্ধে ডিসকাস করবো, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো, আমরা আগের দিন পড়েছি নিউক্লিয় বিভাজনের সূচকীয় সূত্র। নিউক্লিয় বিভাজনের সূচকীয় সূত্র পড়েছি। সেখান থেকে একখানা অঙ্ক করেছি, তারপর আমরা আগের দিন ছুটি নিয়েছিলাম। তো যাই হোক, নিউক্লিয় বিভাজনের সূচকীয় সূত্র কি ছিল? বলছে n ইকুয়াল টু n0 e⁻ ছিল না? ছিল না? এগুলোর মধ্যে n মানে কি, n0 মানে কি, ল্যামডা মানে কি, টি মানে কি, এই কটা আমার মানে এখানে ভেরিয়েবল। n মানে কি? n মানে হচ্ছে টি সময়ে, টি সময়ে অবিভাজিত অবিভাজিত নিউক্লিয়াসের সংখ্যা, যে নিউক্লিয়াসগুলো ভাঙেনি, নিউক্লিয়াসের সংখ্যা। তার মানে কোনো একটা জায়গায় ধর এরকম স্যাম্পল আছে, স্যাম্পল মানে কোনো একটা নমুনা আছে, স্যাম্পল মানে হচ্ছে নমুনা, একটা নমুনা আছে, যে নমুনাটা হচ্ছে মানে তেজস্ক্রিয়, তা তেজস্ক্রিয় মানে বিভাজন হবে। তাহলে এইখানে প্রথমে যদি নমুনা থাকে, এখানে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে, প্রথমে যে নিউক্লিয়াস গুলো থাকবে যারা ভাঙেনি, তাদের সংখ্যাটা হচ্ছে n0। তারপরে n0 কি? তাহলে একদম প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায় অবিভাজিত নিউক্লিয়াসের সংখ্যা। ল্যামডাটাকে কি বলা হয়? ডিকে কনস্ট্যান্ট। ডিকে কনস্ট্যান্টটাকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে বলা হয় বিভাজন ধ্রুবক। দেখে নি ডিকে কনস্ট্যান্টটাকে বিভাজন ধ্রুবকই বলে কিনা। এটাকে বলা হয় বিঘটন ধ্রুবক, তেজস্ক্রিয় বিঘটন ধ্রুবক, বিঘটন ধ্রুবক। আর টি হচ্ছে সময়। এটা আমরা দেখেছিলাম। এবার এর সাথে সাথে একটা জিনিস আমাদের এখন পড়বো, সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখেছিলাম যে অর্ধায়ু বলতে কি বোঝায়, এগুলো আমরা আগের দিন পড়েছিলাম। অর্ধায়ু বলতে আমরা দেখেছিলাম যে অর্ধেক ভাঙতে যে টাইম লাগে, এটাকে আমরা বলেছিলাম টি হাফ। অর্ধেক ভাঙতে যে সময় লাগে, এটা আমরা দেখেছিলাম যে টি হাফ সমান হয় ln2/ল্যামডা, বা ln2 এর মান ছিল 0.693/ল্যামডা। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা, ধরে নে n0 খানা অবিভক্ত আছে, এইটা ভেঙে n0/2 এখন অবিভাজিত পরিমাণ, আর ভেঙে গেল অর্ধেক, পড়ে থাকলো অর্ধেক, ভেঙে গেল n0/2। তাহলে যে সময়ে হবে, এই সময়টা হচ্ছে টি হাফ। তাহলে অর্ধেক পরিমাণ নিউক্লিয়াস বিঘটিত হওয়ার বা ভেঙে যাওয়ার জন্য যে সময়টা লাগে, সেটা হচ্ছে অর্ধায়ু।
আর একটা জিনিস পড়েছিলাম, সেটা কি? গড় আয়ু। গড় আয়ু, এটা আমরা ক্যালকুলেট করেছিলাম, তোমাদের ক্যালকুলেশন বইয়ে দেওয়া নেই, হয়তো সেটা পরীক্ষায় পড়বেও না। অর্ধায়ু যেটা, সেটা হচ্ছে টি অ্যাভারেজ সমান আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম 1/λ হয়। তার মানে এই দুটো থেকে আমরা বুঝতে পারি যে টি হাফ ইজ টু টি অ্যাভারেজ, এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো টি হাফ মানে কত? ln 2/λ, আর টি অ্যাভারেজ মানে হচ্ছে 1/λ। ল্যামডা ল্যামডা যদি কেটে যায় তাহলে হবে log 2 is to 1। log 2 এর মান কত? 0.693 is to 1। তাহলে কে বড়? টি হাফ বড় না টি অ্যাভারেজ বড়? কে বড়? টি হাফ, টি অ্যাভারেজ বড়। টি অ্যাভারেজ দেখো 1, আর টি হাফ হচ্ছে 0.6, তার মানে টি অ্যাভারেজ কিন্তু বড় টি হাফের চেয়ে। এটা আমরা বুঝলাম, এটা আমরা আগের দিন বুঝেছিলাম। এইটা দিয়ে আমরা কিছু একটা অঙ্ক করেছিলাম, এবং এটা দিয়ে আমরা আরো অঙ্ক করব। কিন্তু তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস বুঝে নেব, সেটা হচ্ছে এই যে অর্ধায়ু গড়ায়ু বুঝলাম, তার সাথে সাথে আরেকটা বুঝবো, সেটা হচ্ছে তোমার সক্রিয়তা, তেজস্ক্রিয় সক্রিয়তা। এটা ইংরেজিতে বলছে অ্যাক্টিভিটি। কোন একটা তেজস্ক্রিয় পদার্থ কতটা অ্যাক্টিভ, সেটা কি করে বুঝবো? তাহলে কোন তেজস্ক্রিয় পদার্থ কতটা সক্রিয়, সেটা আমরা বুঝবো সক্রিয়তা দিয়ে। তাহলে কি করে বুঝবো? যে বেশি সক্রিয় হবে সে বেশি ভাঙবে না কম ভাঙবে? কোন একটা তেজস্ক্রিয় মৌল বিশাল সক্রিয়, তাহলে সে ফটাফট ভেঙে যাবে না ধীরে 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 ভাঙবে? কি মনে হয় তোমার? তাড়াতাড়ি ভাঙবে। তাই বলছে সক্রিয়তা বলছে কোন একটা তেজস্ক্রিয় পদার্থের নিউক্লিয়াস একক সময়ে যটা ভাঙে। তাহলে একক সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের যত সংখ্যক পরমাণু ভেঙে যায় না সেকেন্ডে, ঠিক? ভেঙে যায় মানে কি? যেমন ধরে নাও ইউরেনিয়াম, ইউরেনিয়াম 92, 235, এটা ভেঙে গেল হয়তো দুটো, একটা ক্রিপ্টন আর একটা জেনন না কিসে ভাঙে। যাই হোক, এগুলো এগুলো ইকুয়েশন গুলো আমরা যাবো না। কোনো একটা পরমাণু ধরে নাও এটাই একটা এক্স মৌলতে ভেঙে গেল, একটা ওয়াই মৌলতে ভেঙে গেল, এবং তার সাথে সাথে কিছু নিউট্রন দিল, দুটো তিনটে নিউট্রন দিল, এই যে ভেঙে গেল, তার মানে ইউরেনিয়াম আর ইউরেনিয়াম থাকলো না, অন্য কিছুতে তৈরি হলো, অপত্য। এটাকে বলছি আমরা জনক নিউক্লিয়াস, আর এইগুলোকে আমরা বলছি দুহিতা। দুহিতা মানে ডটার, দুহিতা নিউক্লিয়াস। তার মানে এই যে ভেঙে গেল, এটা এটা কটা ভাঙলো? এই যে কেসটা আমি আঁকলাম, এখানে কটা নিউক্লিয়াস ভেঙেছে? একখানা নিউক্লিয়াস ভেঙেছে। এরকম তো কোটি 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 নিউক্লিয়াস আছে, তো সবাই তো ঝড়াম করে একসাথে ভেঙে যায় না। এগুলো হচ্ছে সম্ভাবনার বিক্রিয়া, সবকিছুর একটা প্রবাবিলিটি আছে। তাহলে কেউ এখন ভাঙলো, তারপরটা হয়তো পরে ভাঙলো, তারপরটা একটু পরে ভাঙলো, তারপরটা পরে ভাঙলো। এরকম করে যদি আমরা অনেক কোটি 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 যদি তোর নিউক্লিয়াস থাকে, তার মধ্যে দেখা যায় যে একক সময়ে ঝপ করে এতগুলো ভেঙে গেল, তারপরে সেকেন্ডে আবার ঝপ করে ভাঙলো। এই যে ভেঙে যাচ্ছে একক সময়ে, কতটা ভাঙবে, এইটাকে আমরা বলছি সক্রিয়তা। তাহলে সক্রিয়তা এ, অ্যাক্টিভিটিকে এ বলছি, এটা সমান আমি বলতে পারি ডিএনডিটি। একই না? ডিএনডিটি বলতে পারি না, পারি না? এন যদি সংখ্যা হয়, ডিএন বাই ডিটি হচ্ছে একক সময়ে কটা ভেঙেছে, রেট। তাহলে এখানে মাইনাস অ্যাড করা হয়, কারণ টি বাড়লে এনটা কমে যায়। মাইনাস সাইনটা কেন? নেগেটিভ সাইনটা কেন দেওয়া হয়? নেগেটিভ সাইন দেওয়া হয় কারণ টি বাড়লে এন কমে। এন কমে মানে কি? এনটা কি? টি সেকেন্ড সময়ে যতগুলো নিউক্লিয়াস ভাঙেনি, তাহলে টি সেকেন্ড সময়ে যতগুলো নিউক্লিয়াস ভাঙেনি সেগুলোই কেবলমাত্র ভাঙবে। তাহলে যত বেশি নিউক্লিয়াস হবে তত বেশি বেশি ভাঙবে। তার আগে আমাদের ফর্মুলাটা দেখো কি আছে,
n ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এটাকে যদি ঝেড়ে ডেরিভেটিভ করি dn dt করি, তাহলে কি আসবে? dn dt করলে এটা ডেরিভেটিভ করলে কি আসবে? n0 তো ধ্রুবক, কারণ এটা প্রথম সময়ে যেটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হবে, আর মাইনাস ল্যামডা টি এর জায়গায় হবে মাইনাস ল্যামডা। হবে না? হবে না? কি গো, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? হ্যালো, এটা হচ্ছে সূচকীয় সূত্র। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি dn dt সমান মাইনাস ল্যামডা n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে dn dt সমান মাইনাস ল্যামডা n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। দেখো তো এটা কি? n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টিটাকে কি লিখতে পারি? ওটা n লিখতে পারি, কারণ আমরা জানি n ইকুয়াল টু সূচকীয় সূত্র থেকে n0 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এইটার জায়গায় আমরা n লিখতে পারি বাতি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে dn dt সমান হচ্ছে মাইনাস ল্যামডা n। তাহলে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা যেটা, এই সক্রিয়তাটাকে আমরা কি বলবো? a সমান মাইনাস dn dt সমান হচ্ছে ল্যামডা ইন্টু n। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর একক থাকবে নিশ্চয়ই, এটা একটা প্যারামিটার, এর একক থাকবে। এর একক, সব থেকে ছোট একক হচ্ছে বেকেরেল। বেকেরেল, এক বেকেরেল মানে হচ্ছে এক বার ভাঙবে এক সেকেন্ডে। যদি এক সেকেন্ডে একবার একটি নিউক্লিয়াস ভাঙে, এক সেকেন্ডে একখানা নিউক্লিয়াস ভাঙছে, তাহলে যে সক্রিয়তাটা হবে, সেই সক্রিয়তাটাকে আমরা বলবো 1 বেকেরেল, বিকিউ। বিজ্ঞানী বেকেরেলের নাম অনুসারে হয়েছে। বিজ্ঞানী বেকেরেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে। তাহলে এই যে বেকেরেল, 1 বেকেরেল হলো, এটা হচ্ছে 1 হার্জ বা 1 সেকেন্ড ইনভার্স। তাহলে 1 বেকেরেল সমান হচ্ছে 1 সেকেন্ড ইনভার্স। এই যে সেকেন্ড ইনভার্স, এটাকে ডিপিএস ও বলা হয়। ডিপিএস, ডিপিএস মানে তোমাদের ডিপিএস স্কুল নয়। ডিপিএস বলতে বোঝায়, না, ডিপিএস বলতে বোঝায় ডিসইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে যোগ, ডিসইন্টিগ্রেশন মানে ভাঙন। ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। এই যে ডিসইন্টিগ্রেশনের ডি, পারের পি, এস এর এস, ডিপিএস বলা হয়। তাহলে এক সেকেন্ডে, তাহলে 1 ডিপিএস মানে কি? 1 ডিপিএস মানে 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। 1 ডিসইন্টিগ্রেশন মানে একটা ভাঙছে, 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। তার মানে বোঝাচ্ছে যে এটা মানেই হচ্ছে 1 সেকেন্ড ইনভার্স, তার মানেই হচ্ছে 1 বেকেরেল। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এক বেকেরেল, বেকেরেল হচ্ছে সক্রিয়তার খুব ছোট্ট একক। যদি এক সেকেন্ডে একখানা নিউক্লিয়াস ভাঙে, তাহলে আমরা বলবো 1 বেকেরেল সক্রিয়তা। তাহলে সক্রিয়তার সবচেয়ে ছোট একক হলো বেকেরেল। আর একটা বড় একক আছে কুড়ি। কুড়ি, এটা শর্টকাট হচ্ছে সিআই, কুড়ির CURIE, CURIE। তার মধ্যে এই CRIটাকে নেওয়া হয় সিআই। এই 120 এটা হচ্ছে বড় একক। বড় একক কার? সক্রিয়তার বড় একক, তেজস্ক্রিয় সক্রিয়তার বড় একক। এটার মান কত? বলছে 120 সমান 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাই তো? 10 টু দি পাওয়ার 10 ডিপিএস। 20 কি? ওটা হচ্ছে 20 বাইজ ল, ওটা ওখানে ওই, হ্যাঁ, কাই ইকুয়াল টু ইজ প্রপোর্শনাল টু 1/t। ওটা তো তোমার ম্যাগনেটিজমে ছিল। তাহলে 120 সমান আমি বলবো, 120 সমান বলবো 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 বেকেরেল। 1 বেকেরেল
মানে হচ্ছে 1 ডিপিএস, 1 বেকেরেল মানে 1 ডিপিএস, আর 120 মানে হচ্ছে এত ডিপিএস। মানে কি 1 সেকেন্ডে এতগুলো নিউক্লিয়াস ভাঙবে। তাহলে 120 বলতে বোঝাচ্ছে 120 তেজস্ক্রিয়তা মানে 120 সক্রিয়তা মানে এটা মনে বোঝাচ্ছে 1 সেকেন্ডে ওই নমুনার, ওই যে নমুনাটা আছে, নমুনার 3.7 ইন্টু 10⁻10 সংখ্যক নিউক্লিয়াসের বিঘটন হবে, মানে ভাঙবে। এটা হচ্ছে 120। তাহলে এই ইউনিট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো ইউনিট, একটা হচ্ছে 120 ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻10 বেকেরেল। কেন বারবার লিখছি? কারণ এটা পরীক্ষায় পড়বে। সমান হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ডিপিএস। 1 বেকেরেল ইকুয়াল টু হচ্ছে পাতি 1 ডিপিএস। সো দিস ইজ ইম্পর্টেন্ট। এবার যদি আমরা একটা অঙ্ক করি, সিম্পল একটা অঙ্ক করি, তাহলে কিরকম হবে? এরপরে নেক্সট পেজে আমরা একটা অঙ্ক টুকি। দাঁড়াও, হ্যাঁ বাবা পড়াচ্ছি, হ্যাঁ করছি একটু পরে, হ্যাঁ। দেখো তোমাদের বইয়ে যে অঙ্কটা, এই যে অঙ্কটা যদি আমরা দেখি, ধরো বইয়ে একটা অঙ্ক দেওয়া আছে উদাহরণের 1, ওই অঙ্কটাই আমি যদি দেখি, প্রচন্ড ইন্টারেস্টিং অঙ্ক। বলছে পোলোনিয়াম উপরে 201 এর অর্ধ জীবনকাল বা অর্ধায়ু, এটা দেওয়া আছে 140 দিন। ডে মানে দিন, 140 দিন দেওয়া আছে। জিজ্ঞেস করেছে 1 গ্রাম পোলোনিয়াম 210 এর, সরি এটা 210 দিয়েছে, 210 এ প্রতি সেকেন্ডে কটি বিঘটন ঘটবে? প্রতি সেকেন্ডে কটি বিঘটন ঘটবে? ও যা আছে আছে, 210 দিয়েছে, যা 210 দিয়েই করছি ধর, ঠিক আছে। ওটা দুটো একই হবে, ওটা এমন কিছু মানে ওটা প্রিন্টিং মিস্টেক, ওকে। দুটো যা হবে একই হবে। ওটা পোলোনিয়াম কত আছে ওটা আমার মনে নেই, 210 ধরেই করছি, একটু বেশি হবে, ওকে। তো এইটা তোমার দিয়েছে পোলোনিয়ামের অর্ধায়ু দিয়ে দিয়েছে। তাহলে কি দিয়েছে? দেওয়া আছে দেখো, টি হাফ দেওয়া আছে। যা পরীক্ষায় যখন কোনো কোশ্চেন মনে হবে যে হচ্ছে না, তাহলে প্রথমেই তোমরা যা দেওয়া আছে সেগুলো লিখবে। 140 দিন দেওয়া আছে, তাহলে 140 দিন মানে সেকেন্ডে আমার দরকার আনতে হবে। 140 ইন্টু 1 দিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টা 1 ঘন্টা মানে 60 মিনিট, ইন্টু 60 সেকেন্ড, এত সেকেন্ড। তাহলে টি হাফ পেয়ে গেলাম। টি হাফ যদি পেয়ে যায়, তাহলে আমি তার সাথে সাথে কি পাবো? ল্যামডা পাবো। এটা আমরা জানি, সেটা আমরা পরে দেখবো। এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? পরিমাণ দেওয়া আছে। পরিমাণ কত দিয়েছে? 1 গ্রাম। পোলোনিয়ামের ভর সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা দিয়েছে 210। তাহলে বলো তো দেখি, 1 মোল পোলোনিয়ামের ভর কত হবে? 1 মোল পোলোনিয়ামের ভর কত হবে যদি ভর সংখ্যা 210 দেওয়া থাকে? 1 মোল ভর সংখ্যা, কারুর ভর সংখ্যা যদি ধরো কার্বনের ভর সংখ্যা 12 দেওয়া আছে, তাহলে 1 মোল কার্বনের ভর কত হবে? মোট ভর কত হবে? 12 গ্রাম হয় না? অক্সিজেনের ভর সংখ্যা যদি দেওয়া থাকে, অক্সিজেন 16, তাহলে অক্সিজেন পরমাণুর মোট মোলার মাস কত? এটা হচ্ছে মোলার মাস, সেরকম এটা হবে 210 গ্রাম। যা ভর দেওয়া থাকবে সেটা গ্রাম হবে, তার মোলার মাস যদি আমি করি। তাহলে 200, এবার বলো 1 মোলে কটা কপিস থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তাহলে 1 গ্রামে কটা থাকবে? অতএব 1 গ্রাম পোলোনিয়ামে
নিউক্লিয়াস সংখ্যা কত হবে? সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা বাই 210, এত পিস। এটা কি প্রত্যেক বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? মোলের কনসেপ্ট কি ক্লিয়ার আছে, না এমনি কেমিস্ট্রি পড়তে যাচ্ছ? ক্লিয়ার তো? এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, এক মোলের মোলার মাস তার যা ভর সংখ্যা হয় তত গ্রাম হয়, কিন্তু এখানে আমাদের দিয়েছে 1 গ্রাম। তাহলে 1 গ্রামে কটা অণু থাকবে, কটা পরমাণু থাকবে, সেটা কি করে বার করব? 210 গ্রাম পোলোনিয়ামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, 1 গ্রাম পোলোনিয়ামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক বাই 290। এটাই হচ্ছে আমার এন, এটাই হচ্ছে আমার এন। কটা নিউক্লিয়াস আছে সেটা আমরা পেলাম। তাহলে দিয়ে দিয়েছে কি? তাহলে দিয়েছে তোমার টি হাফ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এন দেওয়া আছে, টি হাফ দেওয়া আছে, এন দেওয়া আছে। বের করতে বলেছে কি? প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা। প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যাকে আমরা কি বলি? এক্ষুনি বললাম কি বলি? প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যাকে আমরা কি বলি? সক্রিয়তা বলি। এই সক্রিয়তার ফর্মুলা কি? অ্যাক্টিভিটি সমান ল্যামডা ইন্টু এন, হ্যাঁ কি না? এক্ষুনি বললাম। সক্রিয়তা, সক্রিয়তা এ সমান মাইনাস ডিএন ডিটি সমান আমরা বললাম ল্যামডা ইন্টু এন। তাহলে দেখো এন আমি বার করে ফেলেছি, টি হাফ দেওয়া আছে, ল্যামডা কি বার করতে পারবে না? ল্যামডা সমান কি? ল্যামডা সমান হচ্ছে টি হাফ সমান কি? টি হাফ সমান হচ্ছে 0.693 বাই ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা সমান কি পাবো? 0.693 বাই টি হাফ। আর এন সমান কি বার করলাম? এন সমান বার করলাম অ্যাভোগাড্রো সংখ্যা বাই 210। দাও দুটোকে বসিয়ে। তাহলে বসিয়ে দিলে আমরা কি পাবো? সক্রিয়তা সমান, সক্রিয়তা এ সমান কি পাবো? ল্যামডা ইন্টু এন। ল্যামডা মানে হচ্ছে 0.693 বাই টি হাফ। টি হাফ সমান কতদিন দিয়েছে? 140 দিন। তাহলে 140 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু 60। এন সমান কি? অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.023, 023 ইন্টু 10⁻23 বাই বাই 210। তাহলে এটা করলে কিছু একটা ভ্যালু বেরোবে। তাহলে এটা বিরাট বেরোচ্ছে 1.64 ইন্টু 10⁻14 এত বেকেরেল। যদি 20-তে বার করতে দেয় তাহলে কি করব? যদি 20-তে বার করতে দেয় তাহলে কি করব? এটাকে আমরা 1.64 ইন্টু 10⁻14 যেটা আছে সেটাকে আমরা 3.7 ইন্টু 10⁻10 দিয়ে ভাগ করে দেবো, নিয়ে বলবো এত 20। বুঝছো না? বুঝছো না? তাহলে কিছু একটা বেরোবে, ইন্টু 10⁻3 কিছু একটা বেরোবে, একটা ভ্যালু। একটু আওয়াজ দাও, কে কে আছো শুনি। আর কেউ নেই? বুঝতে পারছো তো? লিখে নিচ্ছ নাকি মোরানি? লিখছো না লিখছো না? নাই। না না, মেন মেন ফর্মুলা গুলো অ্যাটলিস্ট লিখে নিস, টুক 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 করে লিখে নিস, ঠিক আছে? কারণ এই, হ্যাঁ ও নোট করছে, যাই হোক। তারপর দেখো নেক্সট হচ্ছে তোমার, দেখো তারপরটা, দেখো তারপরটা ভেরি ভেরি সিম্পল। আর একটা প্রবলেম, চোপ চোপ, আর একটা প্রবলেম হচ্ছে দেখো তারপরেরটা যেটা দিয়েছে, দিয়ে দিয়েছে দেখো প্রবলেম। তোমার পেজ নাম্বার হচ্ছে 894 এর প্রবলেম নাম্বার, 894 এর প্রবলেম নাম্বার 2। কি দিয়েছে? বলেছে কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে। বই ফই খুলে দেখো, অর্ধায়ু কত দিয়েছে? 30 দিন দেওয়া আছে। 30 দিন অর্ধায়ু মানে কি? হাফ পরিমাণ হয়ে যায় 30 দিনে। তাই বলছে যে এক সময় এর নিউক্লিয়াস পরমাণু সংখ্যা বলে দিয়েছে।
তাহলে পরমাণুর সংখ্যা বলেছে কোনো একটা সময়ে পরমাণুর সংখ্যা সমান বলেছে 10⁻12। এই দুটো দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা, একই কোশ্চেন। এইটা কিন্তু পরীক্ষায় পড়ার চান্স খুব বেশি। প্রতি সেকেন্ডে বিঘটন সংখ্যা কত? তাহলে বিঘটন সংখ্যা মানে কি? বিঘটন সংখ্যা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে সক্রিয়তা। আমরা জানি সক্রিয়তা সমান হচ্ছে, সক্রিয়তা সমান এ সমান হচ্ছে ল্যামডা ইন্টু এন। আর ল্যামডা মানে হচ্ছে ln2/t½ ল্যামডার জায়গায় লিখতে পারি। এন দেওয়া আছে, পরমাণু সংখ্যা দেখো এন দেওয়া আছে, t½ দেওয়া আছে। তাহলে ln2 মানে কি 0.693/t½ মানে কি সেকেন্ডে বসাতে হবে। 30 দিন মানে 30, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এত ইন্টু এন মানে দিয়েছে 10⁻12। তাহলে এখান থেকে যা ক্যালকুলেশন আসবে তত বেকেরেল। যদি বেকেরেল থেকে 20-তে বার করতে দেয়, তাহলে 3.7 ইন্টু 10⁻10 দিয়ে ভাগ করতে হবে। বুঝছো? হ্যালো? তো এই হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। ডিরেক্ট ফর্মুলা এটা। এই ডিরেক্ট ফর্মুলাতে কিন্তু পরীক্ষা পড়বে। এবার আমরা তেজস্ক্রিয়তার একটা অঙ্কতে চলে যাই। একটা ধরে নাও তোমাদের 893 পাতায় চলে এসো। পেজ নাম্বার 893। এই পেজ নাম্বারে একটা অঙ্ক দিয়েছে, যে ধরে নাও উদাহরণ 12টা দেখছি, এক্সাম্পল 12। কি দিয়েছে? বলছে বিশুদ্ধ কপার, কোশ্চেনটা আমি লিখছি, বিশুদ্ধ কপার 66 নমুনার 7/8 অংশ, 7/8 অংশ 15 মিনিটে জিঙ্কে পরিণত হয়। কিসে পরিণত হয় আমার জানার দরকার নেই, তার মানে ভেঙে যায়। জিঙ্কে পরিণত হয় মানে হচ্ছে ভেঙে যায়। এই কথাটা বলা মানে বলেছে এ ভেঙে যায়। তাহলে এত অংশ ভেঙে যায়, এটা শেষ হয়ে যায়। তাহলে পড়ে থাকে কত অংশ, সেটা আমরা দেখব। এবার বলেছে, কোশ্চেন বলেছে কপার 66 এর অর্ধায়ু কত? অর্ধায়ু কত? তো এই ধরনের কোশ্চেন যখন থাকবে, তখন আমরা প্রথমেই একটা ছক করব। ছক, কি ছক করব? একটা লিখব সময়, একটা লিখব বিঘটিত, বিঘটিত অংশ, আর একটা লিখব অবিঘটিত অংশ। তাহলে প্রথমে যদি আমরা দেখি, এখানে সংখ্যা দেয়নি, অংশ বলেছে বলে আমি অংশ লিখলাম। যদি সংখ্যা দিত আমি সংখ্যা লিখতাম। সময় টি, টি যখন 0, তখন বিঘটিত কত হবে? 0। অবিঘটিত কত হবে? 1 অংশ। হ্যাঁ কি না? যখন প্রথমেই টাইম 0, তখন ভাঙবে কেউ? কেউ ভাঙবে না। অবিঘটিত 1 পুরো গোটা অংশ ভেঙে না ভেঙে থাকবে। তারপর টাইম যখন t½ মানে 1 অর্ধায়ু, একটা অর্ধায়ু যদি হয়ে যায়, তাহলে একটা অর্ধায়ু হলে কি হবে? অবিঘটিততা হবে, অবিভজিত হবে হাফ, ভেঙে গেল হাফ। তাহলে ভেঙে গেল হাফ, পড়ে থাকলো কত? অবিঘটিত মানে কি? পড়ে থাকলো। বিভজিত মানে হচ্ছে পড়ে থাকলো কত অংশ? হাফ। তারপরে সেকেন্ড, সেকেন্ড অর্ধায়ু যদি যায়, সেকেন্ড অর্ধায়ু শেষে কি হবে? এটা 2 × t½ হবে। তখন আমরা দেখব এই বিঘটিত অংশ আগে ছিল হাফ, এখন এই যে হাফ অংশ পড়ে আছে তার অর্ধেক ভেঙে যাবে। তাহলে হাফ প্লাস 1/4 হবে, আর এখানে একটা 1/4 পড়ে থাকবে। বুঝতে পারছো হ্যাঁ কি না? তারপরে হচ্ছে থার্ড অধ্যায়তে যদি আমরা যাই, তাহলে 3টি হাফ যদি আমরা দেখি, তাহলে এখানে আগে ভেঙেছিল কত? 1/2 প্লাস 1/4 প্লাস এই 1/4 এর 1/8 অংশ এখানে ভেঙে যাবে, পড়ে থাকবে 1/8। তাহলে এইটাই তো বলেছে আমাকে। এটা যোগ করো তো দেখি, এটা যোগ করলে 7/8 হবে। তাহলে এটা হচ্ছে ভাঙলো কত?
ভাঙলো ভাঙলো হচ্ছে 7/8 অংশ, পড়ে থাকলো কত? 1/8 অংশ। তাহলে এই ঘটনাটা ক মিনিটে হয়েছে? 15 মিনিটে। 15 মিনিটে কটা টি হাফ গেছে? 3 খানা। তাহলে একখানা টি হাফের মান কত? 5 মিনিট। বুঝতে পারলে না পারলে না? এখানে দেখো বলে দিয়েছে বিশুদ্ধ কপারের নমুনার 7/8 অংশ 15 মিনিটে ভেঙে যায়। তাহলে 15 মিনিটে 7/8 অংশ ভেঙে গেল। এখানে আমরা ছকে দেখলাম 7/8 অংশ ভাঙতে তিনখানা তিনখানা অর্ধায়ু যায়। তাহলে তিনটি অর্ধায়ু পেরিয়ে 7/8 অংশ ভাঙে। তাহলে 3 টি হাফ সমান দেওয়া আছে 15 মিনিট। তাহলে একটা টি হাফ সমান হয়ে যাবে 5 মিনিট। এবার এইটাকে তোমরা আরো সুন্দরভাবে করতে পারো কি করে? যদি তোমার এরকম অংশগুলো যদি এটা স্টার দিয়ে বলে দিই, এটা মনে রাখবে, যদি এই 1/8, 7/8 এই সমস্ত ভগ্নাংশ না থাকে তাহলে ছক দিয়ে করা প্রবলেম, তাহলে ছক দিয়ে করা মুশকিল। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। সেক্ষেত্রে সেক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা আমাদের? একটাই তো ফর্মুলা, সেটা হচ্ছে এইটা। কি ফর্মুলা? n ইকুয়াল টু n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখানে আমরা দেখো তো n মানে কি? কতটা পড়ে আছে। n0 মানে কি? প্রাথমিকে কতটা ছিল? কতটা ছিল? তাহলে এখানে এই যে প্রবলেমটা, এই সমস্যাটায় এই সমস্যাটায় আমাদের কত অংশ পড়ে আছে আমরা কি বলবো? এই সমস্যাটায় বলেছে 7/8 অংশ ভেঙে গেছে। ভেঙে গেছে। তাহলে পড়ে আছে কত অংশ? পড়ে আছে কত অংশ? 1 মাইনাস 7/8, তার মানে হচ্ছে 1/8 অংশ। তাহলে এই যে 1/8 অংশ এটা কি? এই 1/8 অংশটা হচ্ছে পড়ে থাকা নিউক্লিয়াসের পরিমাণ বাই প্রাথমিক। এটা অংশ যেহেতু বলেছে, তাহলে এই ফর্মুলাটা থেকে আমরা লিখতে পারি তাহলে n বাই n0 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? 1/8, তাহলে এটা উল্টে দিতে পারি, আমরা উল্টে দিতে পারি, n0 বাই n করে দিতে পারি। তাহলে n0 বাই n করলে এটা প্লাস হবে। পরের পাতায় করছি। তাহলে n0 বাই n সমান হচ্ছে e টু দি পাওয়ার ল্যামডা টি। তাহলে লগ নাও। তাহলে লগ n0 বাই n সমান হচ্ছে পাতি ল্যামডা টি। তাহলে এখান থেকে আমরা n মানে কি পেলাম? ln। এখানে দেখলাম n বাই n0 যেটা সেটা লেখা আছে 1/8। তাহলে n0 বাই n সমান হবে ln 8 সমান হচ্ছে, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি ln 2 বাই টি হাফ। আর টি সমান কত দিয়েছে? 15 মিনিট। টি সমান দিয়েছে 15 মিনিট। 15 মিনিটে ভেঙেছে বলেছে। তাহলে এবার দেখো লগ 8 মানে হচ্ছে লগ 2 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে লগ 2 ইন্টু 15 মিনিট বাই টি হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3 লগ 2 সমান হচ্ছে লগ 2 ইন্টু 15 বাই টি হাফ। তাহলে লগ 2 কাটলো, 3টা নিচে এলো, টি হাফ ওইদিকে গেল। তাহলে টি হাফ সমান 15/3 সমান হচ্ছে 5 মিনিট। তাহলে এইটা হচ্ছে তোমার মেন ফর্মুলা। খালি লগ নিতে হবে আর বুঝতে হবে যে এই এন অংশটা হচ্ছে যে পরিমাণটা ভাঙেনি। লোকে ভেঙেছে ধরলেই ভুল হয়ে যাবে। এটা হচ্ছে ভাঙেনি, অবিভক্ত অংশ। এটা হচ্ছে অবিভক্ত
বা অবিভাজিত অংশ। বিভক্ত তো হয় না, বিভাজিত অংশ। অবিভাজিত অংশ। আর যদি শুধু n সমান কি বলি, তাহলে t সময়ে অবিভাজিত নিউক্লিয়াসের সংখ্যা। যেহেতু n0 দিয়ে ভাগ করে দিয়েছি প্রাথমিক সংখ্যা দিয়ে, তাই এটা অংশ হয়েছে। তাহলে এখান থেকে তোমরা কিন্তু অঙ্কগুলো করে নেবে, তাহলে কিন্তু ক্লিয়ার ফান্ডা হয়ে যাবে। ভগ্নাংশ না থাকলে মানে তোদের যে প্রবলেম গুলো নর্মালি দেয় এইচএসে, তোমাদের যে প্রবলেম গুলো দেয়, হুম, সেই প্রবলেম গুলোতে নর্মালি ভগ্নাংশ সব থাকে। কিন্তু যদি ধর এরকম আমি প্রবলেম দিই, এই প্রবলেমটা ঘরে বসে ট্রাই করবি। প্রবলেম, একটি তেজস্ক্রিয় মৌলের, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, অর্ধায়ু সমান দিয়েছে 15 দিন, সাপোজ 15 দিন। তাহলে কত দিনে নমুনাটির, নমুনাটির 1/10 অংশ পড়ে থাকবে? এটা করে দেখিস, মাথা চুলকিয়ে চুলকিয়ে মরে যাবি। কারণ হাফ, আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে যে হাফ, তারপরে হয় 1/4 অংশ পড়ে থাকে, তারপরে 1/8 অংশ পড়ে থাকে, তারপরে 1/16 অংশ পড়ে থাকে। এগুলো পড়ে থাকা অংশ। পড়ে থাকা অংশ যদি আমরা টি হাফে যাই, তাহলে 1/10 কোথায় হবে? এইখানে 1/10 হবে তো। তাহলে এখানে 1/10 অংশ আসবে। তাহলে এটা মাঝে মাঝে চলে আসছে, তাই আমাদেরকে বুদ্ধি করে দেখতে হবে যে 1/2 অংশ পড়ে থাকা অংশ, তাহলে ভাঙা অংশ কত হবে? ভাঙা অংশ তাহলে ভাগ 1 থেকে বিয়োগ করে দাও। তাহলে হাফ, 3/4, 7/8, 15/16 এগুলো যদি দিয়ে দেয়, লাইফ ইজ সিম্পল। এইগুলো দেওয়া থাকলে লাইফ ইজ সিম্পল। তাহলে সহজভাবে অঙ্কটা করে দিতে পারবে। কিন্তু ইন বিটুইন যদি দিয়ে দেয়, তুমি যদি এই 1/10 অংশ যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে একমাত্র ওয়ে হচ্ছে n = n0 e⁻λt প্রয়োগ করা। না হলে ইউ ক্যানট ডু দিস প্রবলেম, ইউ ক্যানট সলভ। ঠিক, এইগুলো যদি থাকে তাহলে ছক ছক দিয়ে করবে। এগুলো থাকলে ছক দিয়ে, ঠিক। ওকে, এবার আমরা দেখি নিউক্লিয় বিক্রিয়া, যেটা আজকে আমাদের পড়ানোর টপিক। হ্যাঁ, নিউক্লিয় বিক্রিয়া ভাঙবে কেন? জুটতেও পারে, বিক্রিয়া তো। যেমন তোমার a+b=c+d হয়, সেরকম নিউক্লিয় বিক্রিয়া যখন আমি করব, তখন কি করা হয়? ধরে নিলাম যে এখানে একটা এ নিউক্লিয়াস আছে, তার ভর সংখ্যা এ, এটাকে একটা ছোট্ট ভর দিয়ে আঘাত করেছে এ দিয়ে। করার পর এর রেজাল্টে আমরা পেলাম, ধরে নাও একটা বি নিউক্লিয়াস পেলাম, প্লাস একটা বি পেলাম। কথার কথা, মানে এটা বেসিক্যালি আমি এটাকে লিখতে পারি যে তোমার a+x, কি হলো? ওই দিকে চলে যাও। আচ্ছা, যাও যাও। তাহলে a প্লাস কোন ক্রমে ধরে নাও এটাকে আমি a প্লাস, এটা যদি x মৌল হয়, এখানে x মৌল যেহেতু তোমাদের বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই, যা খুশি ধরতে পারো। a মৌলটি মেরেছে x কে, মারার পর এখানে ধরে নাও y মৌল তৈরি হয়েছে, আর একটা b তৈরি হয়েছে। তাহলে এই যে নিউক্লিয় বিক্রিয়া, এই নিউক্লিয় বিক্রিয়ায় কি কি সংরক্ষিত থাকবে? দিস ইজ ইম্পর্টেন্ট। কি কি সংরক্ষিত থাকবে? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়ায় আমরা ভর সংখ্যাটাকে দুই দিক ইকুয়াল করতে গেলে ভর সংখ্যা সংরক্ষণ করব। মানে ভর সংখ্যা মানে মাথায় যেগুলো থাকবে, ইয়া ভর সংখ্যাটা সংরক্ষিত করব। সেকেন্ড হচ্ছে আমরা নিচেরটা তলারটা দেখব, তলারটা কি থাকে? পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে ইকুয়েশনটাকে, আমরা ইকুয়েশনটাকে যদি সাজাতে চাই, তার জন্য ইকুয়েশন ঠিকঠাক রাখতে রাখতে এটা ব্যবহার হয়। 3 নাম্বার হচ্ছে ভর শক্তিতে এবং শক্তি ভরে কনভার্ট হয়, তার ভর শক্তি সংরক্ষণ সূত্র কাজ করবে। আর আমরা জানি ফিজিক্সের যে কোনো ঠোকা-ঠুকি হেন তেনতে যেটা হয়, যেটা অবশ্যই হয়, সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র।
ভরবেগের সংরক্ষণ সূত্র সব সময় প্রযোজ্য, এটা অল টাইম, যে কোনো ঠোকাঠুকির ক্ষেত্রে অল টাইম ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। তাহলে ইকুয়েশনটাকে ঠিকঠাক রাখতে গেলে আমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এগুলোকে ঠিক করব। ভর শক্তি সংরক্ষণ সূত্র যদি আমরা ঠিকঠাক করি তাহলে আমরা বুঝতে পারবো শক্তি উৎপন্ন কেন হচ্ছে। আর ভরবেগের সংরক্ষণ সূত্র চিরকাল হবে, চিরকাল হবে। এবার আমরা যদি একটা পার্টিকুলার রিয়াকশন দেখি যেখানে মৌলগুলোকে বলে দিচ্ছি যে এদের ভর টর বলে দিলাম, এই যে রিয়াকশনটা আমরা বলছি a প্লাস এক্স সমান হচ্ছে y প্লাস বি, আমি ধরে নিলাম এ যে মৌলটা এর ভর হচ্ছে ধরে নিলাম ধর a1, বি মৌলটার ভর ধরলাম ধর a2, y এর ভর ধরলাম ধর a3, আর বি এর ভর ধরলাম ধর a4। এগুলো হচ্ছে ভর। তাহলে ভর মানে কিন্তু ভর সংখ্যা নয়, ভর সংখ্যা মানে মাথায় যেটা থাকবে সেটা ভর সংখ্যা। ভর মানে হচ্ছে অ্যাকচুয়াল ভর। তাহলে অ্যাকচুয়াল ভর যদি আমরা দেখি, যেমন ধরে নাও কেবলমাত্র কার্বনে এএমইউ ইউনিটে যে ভর, এএমইউ এককে যে ভর, সেই ভরটাকে আমরা বলছি ভর। তাহলে দেখো যদি এ প্লাস এক্স এর, এ প্লাস এক্স এর ভর, মোট ভর কত? a1 প্লাস a2। আর এইদিকে y প্লাস বি এর মোট ভর কত? a3 প্লাস a4। এবার ধরে নাও যদি যদি a1 প্লাস a2 এইটা যদি এই যে বিক্রিয়া যারা করেছে তাদের যে ভর, যারা আগে ঠোকাঠুকি লেগেছে তাদের ভর যদি যেটা বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো a3 আর a4 তাদের ভরের যোগফলের চেয়ে যদি বেশি হয় তাহলে বলো তো দেখি শক্তি উৎপন্ন হবে না শোষণ হবে? উৎপাদন হবে, তাই তো? তার মানে কম ভর উৎপন্ন হলো, তাহলে ভরের কিছু অংশ শক্তিতে উৎপন্ন হলো, তবে এখানে তাহলে শক্তি, হ্যাঁ শক্তি উৎপাদন হবে। এবার যদি জিজ্ঞেস করে কতটা হবে শক্তি উৎপাদন, তাহলে এই যে কতটা হবে শক্তি, কতটা শক্তি হবে, তখন হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। ডেল্টা এম মানে কত? ডেল্টা এম মানে হচ্ছে a1 প্লাস a2 যা ভর ছিল দুজনের, মাইনাস a3 প্লাস a4 যেগুলো তৈরি হলো তাদের ভর, ইন্টু সি স্কোয়ার। এত শক্তি উৎপন্ন হবে। তাহলে এখানে ভর শক্তিতে, শক্তি ভরেও কিন্তু কনভার্ট হচ্ছে। তার মানে আমরা এটাকে বলবো শক্তি উৎপাদক বিক্রিয়া। যদি এটা কম হতো তাহলে আমরা বলতাম শক্তি শোষক বিক্রিয়া। এই ধরনের বিভিন্ন বিক্রিয়া আছে। তো ঠিক, তার মানে এবার আমরা দেখছি যে দু ধরনের তেজস্ক্রিয়তা হয়, টু টাইপের তেজস্ক্রিয়তা হয়, দুই ধরনের তেজস্ক্রিয়তা হয়, দুই ধরনের তেজস্ক্রিয়তা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম, যেটা আমরা তৈরি করতে পারি এক্সপেরিমেন্টে। অপ্রাকৃতিক মানে ভূত বলা হয়, তো কৃত্রিম মানে আর্টিফিশিয়াল। এই আর্টিফিশিয়াল গুলো কোথায় হয়? প্রাকৃতিক তো তোমরা জানো, ইউরেনিয়াম যারা লেডের গ্রেটার দেন পরে, লেডের পরে যারা আছে, লেডের পরে যারা আছে তারা নিজে থেকেই ভেঙে যায়, নিয়ে আলফা বিটা গামা এগুলো বের করে। আলফা বিটা গামার বৈশিষ্ট্য টৈশিষ্ট্য আমরা ক্লাসে পড়েছি। তো যাই হোক, এইগুলো তোমার লেডের পরে যারা আছে তারা এগুলো করে। কৃত্রিম কারা? কৃত্রিম বলছে এই যে তোমরা সাইক্লোটন পড়েছো, এই সাইক্লোটন থেকে যে আহ, বিশাল শক্তিশালী যে কণাটা বেরোবে সেটা যদি কোনো কোনো অতেজস্ক্রিয় নিউক্লিয়াসে গিয়ে পড়ে তাহলে সেই নিউক্লিয়াসটাকে ভেঙে তেজস্ক্রিয় করে দিতে পারে। তা হ্যাঁ ঘুরছিল, এটা এটা এরকম ঘুরতে 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 সাইক্লোটনের মধ্যে বাইরে বেরোবে তো। এটা হচ্ছে হাই এনার্জি, হাই এনার্জি। এই হাই এনার্জি যেটা বেরোলো সেটা যদি কোনো টার্গেটে এসে পড়ে, টার্গেট মানে যার উপর গিয়ে পড়বে, তাহলে টার্গেটের যে নিউক্লিয়াস গুলো থাকবে সেই নিউক্লিয়াস গুলোকে ভেঙে দেবে। তাহলে ভেঙে যদি দেয়
তাহলে এখানে কিন্তু যে তেজস্ক্রিয়তাটা দেখতে পাবো, আলফা বিটা গামা যেগুলো বেরোবে, সেই যে তেজস্ক্রিয়তা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। এটা কিন্তু আমরা পরীক্ষাগারে তৈরি করলাম, আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। একদম একদম এক্স্যাক্টলি ঠিক করা যায় না, কিন্তু মোটামুটি কন্ট্রোল করা যায় কোন দিক দিয়ে যাবে না যাবে। কাকে কন্ট্রোল করা যায়? আলফাকে কন্ট্রোল করা যায়, বিটাকে কন্ট্রোল করা যায়। আলফা হচ্ছে আলফা বিটা গামা, তার সাথে নিউট্রনও বেরোয়, নিউট্রনও বেরোয়। আলফা বিটাকে কন্ট্রোল করা যায়, কারণ আলফা হচ্ছে ডাবলি পজিটিভলি হিলিয়াম আয়ন, তার মানে এটা আয়নিত। আয়নিত হলে ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড দিয়ে কন্ট্রোল করতে পারবে। বিটা হচ্ছে ইলেকট্রনের মতো, নিউক্লিয়াস থেকে বেরোনো ইলেকট্রন, তাহলে বিটাটাকেও তুমি কন্ট্রোল করতে পারবে। কিন্তু গামা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এর কোনো রকম কোনো আধান নেই, সুতরাং এক্ষেত্রে এটাকেও কন্ট্রোল করতে পারবে না। নিউট্রনটাকেও কন্ট্রোল করা ডিফিকাল্ট। নিউট্রনটাকে আটকাতে গেলে প্যারাফিন ব্লক লাগবে, ঠিক আছে? গামা আটকানোর জন্য যেমন হাই ডেনসিটির ম্যাটেরিয়াল লাগে, নিউটন আটকাতে গেলে প্যারাফিনের ব্লক লাগবে। এটাকে আটকাতে গেলে, বলো বলো কি বলছো? আচ্ছা, এনার্জি রূপে এনার্জি রূপে কি বেরোয় বলতে, এখানে যে কণাগুলো বেরোয়, কণাগুলোর কিছু কাইনেটিক এনার্জি থাকে। সেই কাইনেটিক এনার্জিটা, হ্যাঁ, কণাগুলো তো নিজস্ব ভর আছে, তার কাইনেটিক এনার্জি আছে। এবার সেই কাইনেটিক এনার্জিটা যেখানে গিয়ে দুমদাম করে জমবে, সেখানে গিয়ে হিট হবে। ইয়েস, হ্যাঁ, আমি ওটা নিয়েই কাজ করি, বুঝছো? হুম, তাহলে কেউ বদমাইশি করলে সাইক্লোটন দিয়ে দেবো, চালিয়ে দেবো। এবার আমরা পড়ি নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজন কখন, নিউক্লিয় বিভাজন কাকে বলে, নিউক্লিয় বিভাজন থেকে আমরা কিভাবে শক্তি উৎপাদন করি, আর কখন নিউক্লিয় বিভাজনটা একটা অ্যাটম বমে পরিণত হয়, সেটা সম্বন্ধে আমরা আইডিয়া তৈরি করব। ওকে, নিউক্লিয় বিভাজনের যদি আমরা সংজ্ঞা দেখি, তাহলে বলে কোনো ধীর গতিসম্পন্ন কোনো নিউট্রন, যেটাকে আমরা তাপীয় নিউট্রন বলি, সেই নিউট্রন যদি কোনো একটি ভারী নিউক্লিয়াসের উপর পড়ে, তখন লিখে দিই, একটি ধীর গতিসম্পন্ন গতিসম্পন্ন মানে তাপীয়, তাপীয় নিউট্রন, নিউট্রন কণা কোনো আহ, কোনো ভারী নিউক্লিয়াসে আঘাত করলে নিউক্লিয়াসটি প্রায় দুটি, প্রায় দুটি নয়, দুটি অসম ভরের নিউক্লিয়াসে ভেঙে যায়। এর সাথে কিছু নিউট্রন কণা বেরোয়, এর সাথে কিছু নিউট্রন কণা এবং শক্তি নির্গত হয়। এই ঘটনাটাকে, এই ঘটনাকে নিউক্লিয় বিভাজন বলে। তার কারণ হচ্ছে নিউক্লিয়াস ভেঙে গেল। ইংরেজিতে এটাকে বলা হয় ফিশন, নিউক্লিয়ার ফিশন, ভেঙে গেল। তাহলে এখানে কি কি জিনিস দিলাম, একটা হচ্ছে তাপীয় নিউট্রন কণা, এটা সম্বন্ধে জানবো। আর এই যে ভারী নিউক্লিয়াস বলছে, এই ভারী নিউক্লিয়াসকে বলা হয় ফার্টাইল নিউক্লিয়াস, সরি ফিসাইল, ফিসাইল নিউক্লিয়াস বলে, ফিসাইল নিউক্লিয়াস মানে যারা ধীর গতি সম্পন্ন নিউট্রন কণায় ভেঙে যায়। তাহলে এই দুটো জিনিস নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আর ভাঙছে বলে বিভাজন, ভাঙছে বলে বিভাজন। আর তার সাথে সাথে কি বললাম, কিছু নিউট্রন কণা তৈরি হয় আর শক্তি উৎপন্ন হয়।
এই যে যেগুলোর নিচে দাগ দিলাম সেগুলো আমাদের আলোচনা করার দরকার। তাহলে ফার্স্ট হচ্ছে তাপীয় নিউট্রন কাকে বলে? তাপীয় নিউট্রন। তার আগে এক্সাম্পলটা দেখে নিই। একটা এক্সাম্পল দিয়ে দিই। একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন ধরে নাও এখানে একটা প্রমিনেন্ট এক্সাম্পল তোমরা দেখবে, যে এক্সাম্পলটা তোমাদের কাজে লাগবে নিউক্লিয় বিভাজন। সিম্পলি হচ্ছে তোমার একটা দেখেই লিখি। ইউরেনিয়াম 235 ইউরেনিয়াম 92 235, একে আঘাত করেছে একটা নিউট্রন কণা। নিউট্রন মানে নিচে 0 উপরে 1। এটা ভেঙে যায়, এটা নানা রকম ভাবে ভেঙে যেতে পারে। তা একটা ভাঙার প্রসেস আমরা ধরছি বেরিয়াম আর ক্রিপ্টনটাকে ধরছি নিচেরটাকে। বেরিয়াম আর একটা ক্রিপ্টন। বেরিয়ামের হচ্ছে তোমার 56 141, একটা মনে রাখবে 56 141 পরীক্ষায় পড়তে পারে। আর ক্রিপ্টনের হচ্ছে 36 92, আর এর সাথে হচ্ছে 3টে নিউট্রন বেরোয় আরো, প্লাস এনার্জি বেরোয়। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এই যে পার রিয়াকশনে যে এনার্জিটা বেরোয়, সেই এনার্জিটা মোটামুটি খুব যে বিশাল পরিমাণে বেরোয় তা নয়। এই নিউক্লিয়াস, এই এনার্জি যেটা বেরোয় সেটা মোটামুটি ফিউ হান্ড্রেড এমইভি 100 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি বেরোয়। 100 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? তাহলে প্রতি ফিশনে নির্গত শক্তি, না ওটা মিলিয়ে বলে দিয়েছি। নির্গত শক্তি হচ্ছে, ওটা নিয়েই বলছি, ধর কথার কথা আমরা ধরছি মোটামুটি 100 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত জুল? 100 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 100 ইন্টু মেগা মানে 10⁶, ইন্টু 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 এত জুল। তার মানে কত জুল হয় দেখো তো? 2 আর 6 8, আর এখানে হচ্ছে 19। তাহলে 10⁻⁻11, 1.6 ইন্টু 10⁻⁻11 জুল। তো দিস ইজ ভেরি ভেরি লো, ভেরি লো। 1 জুল মানে হচ্ছে, 1 জুল মানে কি? 1 নিউটন বল দিয়ে কোনো একটা বস্তুকে যদি 1 মিটার সরায় তবে 1 জুল হয়। সেই 1 জুলের একের পিঠে 11টা শূন্য। তাহলে তাহলে ফিশনে কি হয়? শক্তি বেরোয়। তাহলে কি হবে? এই সামান্য শক্তিতে কি আমাদের কোনো যায় আসবে? এটাতে কিছু যায় আসবে? কেন যায় আসছে না? তার কারণ এখানে আমি লিখেছি প্রতি ফিশনে। এখানে লেখা আছে প্রতি ফিশনে। এখানে একটা নিউক্লিয়াসের জন্য বলেছি। কটা হয়? নিউক্লিয়াসের সংখ্যা কত হয়? প্রতি নিউক্লিয়াস ভাঙনে বলেছি। এবার বলো তো দেখি, 1 কেজি বা 1 গ্রাম বা 1 কেজিতে কটা থাকবে? কপিস থাকবে নিউক্লিয়াস? যদি আমরা ধরি 1 কেজি, 1 কেজি ইউরেনিয়াম 235-এ কটি নিউক্লিয়াস থাকবে? কখানা থাকে? দেখো 235 গ্রামে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এক এক 1 কেজিতে থাকবে মোটামুটি ধরে নাও 5 অ্যাভোগাড্রো সংখ্যক। তা আমি 5 অ্যাভোগাড্রো ধরছি না, শুধু অ্যাভোগাড্রো ধরছি কম করে। তাহলে এটার সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হবে, যেটা আবার হচ্ছে 6 × 10⁻23। তাহলে মোট শক্তি, তাহলে যদি যদি সকল যদি তার অর্ধেক, যদি আমি ধরি অর্ধেক অণু ভাঙে, অর্ধেক নিউক্লিয়াস ভাঙে বা কিছু সংখ্যক নিউক্লিয়াস ভাঙে, তবে শক্তি কত হবে? তবে শক্তি হবে
মোটামুটি 10⁻⁻11 ছিল, তারপরে 6 × 10⁻23 এত জুল, মানে এটা হয়ে গেল 10⁻12 জুল। মানে কত জুল? তার মানে 10⁻6 মেগা জুল। তার মানে কত? মেগা টেরা পেটা, 1 পেটা জুল, মানে এ উড়ে চলে যাবে যেখানে থাকবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে 1 কেজি ইউরেনিয়ামের নিউক্লিয়াস যদি সত্যিকারে পুরোটা বিভাজন হয়, তাহলে মোটামুটি একটা চৌহদ্দিকে পুরো উড়িয়ে ছারখার করে দেবে। কিন্তু প্রতিটা নিউক্লিয়াস ভাঙনে যেটা তৈরি হয় সেটা খুব একটা বেশি নয়, সেটা খুব নগণ্য। কিন্তু আমাকে দেখতে হবে নিউক্লিয়াস কটা আছে। নিউক্লিয়াস তো অ্যাভোগাড্রো সংখ্যক আছে। বুঝছো? ইউনিটি ইজ স্ট্রেংথ। সবাই যদি একসাথে ভেঙে যায় তাহলে গেল সব, উড়ে চুড়ে চলে যাবে। ওকে, এবার মজা হচ্ছে, তাহলে কি তাহলে কি তাহলে কি এটা সবাই সবসময় ভেঙে যায়? তাহলে প্রশ্ন হচ্ছে, এত বেশি শক্তি, সবাই চোখ পুরো করে দাঁড়িয়েছে যে এত শক্তি। এই যে শক্তিটাকে, এটাকে আমরা আমাদের ব্যবহারে ব্যবহার করতে পারি কি? অবশ্যই করতে পারি। অ্যান্সার হচ্ছে অবশ্যই। অবশ্যই আমরা এটাকে ব্যবহার করতে পারি, এবং এখানে আপাতত আমাদের 22 খানা রিঅ্যাক্টর চলছে, যারা যারা তোমার ইলেকট্রিসিটি দিচ্ছে। 22 খানা রিঅ্যাক্টর। এবং এই এনার্জি হচ্ছে পুরোপুরি, পুরোপুরি হচ্ছে ক্লিন এনার্জি দেয়। এখানে কোনো রকম কোনো দূষণ নেই। এর সবথেকে বড় কম্পিটিটর কে? কয়লা। কয়লার পরিমাণ, কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে আমাদের যে বিদ্যুৎ, ভারতবর্ষে যদি আমরা দেখি বিদ্যুৎ উৎসগুলো যদি দেখি, তাহলে আমরা জানি তাপবিদ্যুৎ আছে। এখানে কি করা হয়? এটা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি পরিমাণ করা হয়। আমাদের কয়লা আছে, তাই আমরা কয়লাকে করছি তাপবিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়? কয়লা পোড়ানো হয়। এবার কয়লার রিজার্ভ, রিজার্ভ কিন্তু সীমিত। এর সীমিত রিজার্ভ। এবার সীমিত রিজার্ভ যদি আমরা এখন কথাটা না ভাবি, তাহলে দেখো কয়লা মানে কি? কয়লা মানে হচ্ছে কার্বন। কার্বনের সাথে কি যোগ হয়? অক্সিজেন। যোগ হয়ে কি হয়? কার্বন ডাই অক্সাইড হয় ভালোভাবে পুড়লে। কম অক্সিজেনে পুড়লে কার্বন মনোক্সাইড হয়। এই সমস্ত গ্যাসগুলো হচ্ছে আমাদের, তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কার্বন অক্সিজেনকে নিয়ে নিল, কার্বন ডাই অক্সাইড তৈরি করলো। তার মানে এটা হচ্ছে তোমার একদিক দিয়ে তোমার যে জিনিস তৈরি করছে সেগুলো কার্বন ডাই অক্সাইডের, অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনকে কমাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বাড়াচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। নাম্বার টু হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু সব গ্রিন হাউস গ্যাস, এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু বিশাল সুদূর প্রসারী কিন্তু ইফেক্ট আছে। এছাড়া যে সমস্ত কারণে বিদ্যুৎ তৈরি হয় সেগুলো কিন্তু পার্সেন্টেজ কম। এই জায়গাগুলোকে যদি আমরা বাদ দিই, আমরা যদি দেখি যে 100 বা 1000 মেগাওয়াট, 1000 মেগাওয়াট তড়িৎ উৎপন্ন করতে, কথার কথা আমি তোমাদেরকে একটা কম্পারিজন দিচ্ছি, উৎপন্ন করতে কয়লা লাগে, কয়লা কত লাগে জানো? 12,000 মেট্রিক টন। আর এই 1000 মেগাওয়াট, 1000 মেগাওয়াট তৈরি করতে, তড়িৎ উৎপন্ন করতে ইউরেনিয়াম কত লাগে জানো? অনলি 1 টন। 1 টন নয়, সরি সরি সরি, 1 টন নয়। 11,000 করতে গেলে 1 টন। 1 টন কি ইউরেনিয়াম? আকরিক। আকরিক লাগে। মানে একদম বিশুদ্ধ বলছি না, আকরিক। মানে কাদা বাঁধা সব মিলিয়ে 1 টন যদি আমরা নিয়ে আসি, তাহলে সেটাকে চেলে টেলে ইউরেনিয়ামটা, চেলে টেলে বলছি মানে খুব মানে মানে খুব গোদা ভাষায় বলছি, হ্যাঁ, সেগুলোকে বার করে ইউরেনিয়ামটাকে পৃথক করে প্রসেস করে, ওইসব না করে পাতি 1 ট্রাক যদি তুমি নিয়ে আসো ইউরেনিয়াম খাদান থেকে, তাহলে তোমাকে 1000 মেগাওয়াট তড়িৎ বিদ্যুৎ দেবে। যেটা তোমার, এইটা করতে গেলে 1000 মেট্রিক টন, মানে প্রতিদিন 100টা করে কয়লার গাড়ি প্রতিদিন আনতে হবে, তবেই তুমি তৈরি করতে পারবে। তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি টাফ। এবং এটা কিন্তু কিন্তু এটা ডিফিকাল্ট নয়, এটা তো হচ্ছে।
এইটা কিন্তু ইজিয়ার, কিন্তু আমাদেরকে ধীরে ধীরে সচেতন হতে হবে, সব জায়গায় করতে দিতে হবে, তাহলে হবে। সবাইকে বুঝতে হবে যে নিউক্লিয়ার এনার্জি কিন্তু আলটিমেট ফিউচার। তো এবার আমরা এত বক্তব্য না রেখে আমরা যেটা করতে চাইছি সেটা কি হয়, কন্ট্রোল করে আমরা নিউক্লিয় নিউক্লিয় তোমার রিঅ্যাক্টর কি করি। রিঅ্যাক্টর যেগুলো, রিঅ্যাক্টর বানানটাই প্রথম এরকম লিখলাম, নিউক্লিয় রিঅ্যাক্টর, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেগুলোতে কি করা হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়, আমাদের শৃঙ্খল বিক্রিয়া করানো হয়। শৃঙ্খল বিক্রিয়া একটা হয়। শৃঙ্খল বিক্রিয়াটা কি? শৃঙ্খল বিক্রিয়া হচ্ছে, আমরা দেখো একটা নিউট্রন গিয়ে যখন ইউরেনিয়ামে মারে, তখন একটা হয়তো বেরিয়াম, একটা ক্রিপ্টন তৈরি হলো, কিন্তু তার সাথে সাথে তো তিনখানা নিউট্রন তৈরি হয়। সেই নিউট্রন গুলো আবার গিয়ে আবার ইউরেনিয়ামে মারতে পারে। যখন ইউরেনিয়ামে মারবে তখন এ কি করবে, এও বেরিয়াম দেবে, ক্রিপ্টন দেবে, এও বেরিয়াম দেবে, ক্রিপ্টন দেবে, এও বেরিয়াম দেবে, ক্রিপ্টন দেবে, কিন্তু তার সাথে সাথে এরাও কিন্তু নিউট্রন উৎপন্ন করবে। এই নিউট্রন গুলো আবার বেরিয়ামে গিয়ে ইউরেনিয়ামে গিয়ে মারবে, কারণ ইউরেনিয়াম তো প্রচুর পরিমাণে আছে, নিউক্লিয়াস তো অ্যাভোগাড্রো সংখ্যক আছে, সবাই তো একসাথে ভাঙছে না। তার মানে এই বিক্রিয়াটা আরো বেড়ে যাচ্ছে, আরো বেড়ে যাচ্ছে। এই বিক্রিয়াটা শৃঙ্খলিত আকারে আরো বেড়ে যাবে যদি তোমার নিউট্রন বারবার বারবার থেকে যায়, এবং নিউট্রনটা যদি তাপীয় নিউট্রন হয়ে যায়, স্লো নিউট্রন করা যায়, তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা তোমার পর 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 ঘটে যাবে যদি নিউট্রনটাকে আমি অ্যাভেলেবল রাখতে পারি। আর নিউট্রনটাকে যদি তুলে নিই, বিক্রিয়া কমে যাবে। তাহলে নিউট্রনকে আমি কম বেশি করে আমি নিউক্লিয়ারের এই যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। নিউট্রনটাকে যদি বেশি হয়ে যায়, তখন আমরা নিউট্রনটাকে কমানোর জন্য কিছু রড আছে, যেগুলোকে বলা হয় নিয়ন্ত্রণ রড, সেগুলোকে আমরা ঢুকিয়ে দিতে পারি। তাহলে শটাশট নিউটন খেয়ে নেবে গপ গপ করে, নিউটন কমে যাবে, তার মানে সঙ্গে সঙ্গে রিয়াকশন কমে যাবে। আর নিউটন যখন কম হবে তখন তখন ওই রডটাকে তুলে নেবো, তাহলে নিউটনের সংখ্যা বাড়বে। এইভাবে আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা করতে পারি। তাহলে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়, নিউক্লিয় এনার্জি যেটা তৈরি হয়, নিউক্লিয় শক্তি যেটা তৈরি হয়, এই শক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়। সব শক্তি শেষে তাপ শক্তি পরিণত হয়। তাপ শক্তিতে জল ফোটানো হয়, জল ফোটানো হয়, এই জল ফোটানো থেকে বাষ্প তৈরি করা হয়। এই বাষ্পটা দিয়ে, বাষ্প একটা ছোট্ট ছিদ্র দিয়ে বের করা হয়, ছোট ছিদ্র দিয়ে বাষ্প বেরোলে জেটের মতো স্পিডে বেরোবে, জেটের স্পিড হবে। এই জেটের স্পিডে আমরা টারবাইন ঘোরাবো, টারবাইন ঘোরানো হয়। আর টারবাইন যদি ঘোরানো হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিসিটি তৈরি হয়। তাহলে টারবাইন ঘোরালে, ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি হয়। আর 5 মিনিট লাগবে, তোমরা একটু সময় দাও। ওকে, এই যে ইলেকট্রিসিটি তৈরি হয়, এটা প্রসেস কি? এটা হচ্ছে, প্রথমে একটা মজ্জা থাকে, যেটাকে বলা হয় কোর, কোর বলা হয়। কোরে কি থাকে? কোরে তোমার কিছু কিছু জিনিস থাকে, যেমন ধরে নাও এখানে থাকে, কোরের মধ্যে থাকে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস। ফার্স্ট জিনিস হচ্ছে তোমার ফুয়েল, মানে জ্বালানি, ইংরেজিতে এটাকে বলা হয় ফুয়েল। এটা কি থাকে, এটার এক্সাম্পল কি, ইউরেনিয়াম 235 রাখা হয়। আর কি থাকে, কন্ট্রোল রড বা নিয়ন্ত্রণ দণ্ড, নিয়ন্ত্রণ দণ্ড বা কন্ট্রোল রড, যেটা বললাম এ কি করে, নিউট্রন সংখ্যাকে কন্ট্রোল করে, এন সংখ্যা কন্ট্রোল করে, কম বেশি করে। এটা কি, এটা হচ্ছে ক্যাডমিয়ামের রড, ক্যাডমিয়ামের দণ্ড, পরীক্ষায় পড়বে কিন্তু, ক্যাডমিয়ামের দণ্ড। ক্যাডমিয়ামের সংকেত কি, সিডি।
ওকে, আর কি কি থাকে মেয়ে যাওয়ার জিনিস? আর আর থাকে তোমার মডারেটর। মডারেটর থাকে, মডারেটরটা কি করে? নিউট্রনের নিউট্রনের নিউট্রনকে শক্তিশালী নিউট্রনকে শক্তিশালী নিউট্রনকে ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করে। ধীর গতির নিউট্রনে পরিণত করে। কারণ ধীর গতির নিউটনে পরিণত করলে তবেই আবার নিউট্রনটা গিয়ে তোমার ইউরেনিয়ামে মেরে ভেঙে দেবে। আর কি থাকে? আর একটা থাকে কুল্যান্ট। কুল্যান্টটা কি করে? ভেতরের যে গরমটা থাকে, ভেতরের ভেতরের হিট শক্তি, তাপ শক্তিটাকে তাপ শক্তি বাইরে নিয়ে আসে। তার কারণ হচ্ছে এই যে ফার্টাইল কথাটা লিখলাম, কিছু কিছু নিউক্লিয়াস আছে যারা ধীর গতির নিউটনে ভেঙে যায়। কিছু কিছু নিউক্লিয়াস আছে যারা প্রচন্ড গতিশীল নিউটনে গিয়ে ভাঙে। তা এবার ধীর গতির নিউটনে যদি ভাঙে তাহলে আমাদের সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোলটা ভালো করা যায়। বুঝতে পারছিস তো? দু ধরনের তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল হয়, এটা বলে দিই তোকে আমি। দু ধরনের তেজস্ক্রিয় ম্যাটেরিয়াল হয়, যে ইউরেনিয়াম, ইউরেনিয়াম 92 235 একটা আছে, ইউরেনিয়াম 92 238 একটা আছে। এই যে 238 এটা বেশি পাওয়া যায়। এদের রেশিও যদি দেখিস তাহলে এটা 1:1.1:140। ন্যাচারাল যে ইউরেনিয়াম থাকে, ন্যাচারাল যে ইউরেনিয়াম থাকে না, সেই ন্যাচারাল ইউরেনিয়ামের মধ্যে ইউরেনিয়াম 235 যেটা, যেটা তোমার স্লো নিউট্রন দিয়ে ভাঙে, এটা স্লো নিউট্রন দিয়ে ভাঙে, স্লো নিউট্রনে ভাঙে। এটার পরিমাণ যদি 1 হয় তাহলে এইটা হচ্ছে ফাস্ট নিউট্রনে ভাঙে। গতিশীল, ফাস্ট। ফাস্ট মানে তীব্র গতিশীল। ফাস্ট নিউট্রনে ভাঙে। ভাঙে মানে কি? নিউক্লিয়ার রিঅ্যাকশন করে। এই স্লো নিউট্রনে যারা ভাঙে তাদেরকে আমরা বলি ফিসাইল ম্যাটেরিয়াল। ফিসাইল। আর ফাস্ট নিউট্রনে যারা ভাঙে তাদেরকে আমরা বলি ফার্টাইল ম্যাটেরিয়াল। এই যে ফিসাইল ম্যাটেরিয়াল যেটা, এটাই কেবলমাত্র করে থাকে, এই যে নিউক্লিয়াসের করে থাকে এটা। তার কারণ স্লো নিউট্রন দিয়েই আমরা ভাঙানোর প্রসেসটা দিয়ে করি পুরো ব্যাপারটা, সবকিছু কন্ট্রোল থাকে বলে। কোর বলতে বোঝায় ভেতরের জিনিসটা। তার মানে কিরকম কিরকম কোর মানে এইখানে একটা ধর আছে, এখানে একটা কোর আছে। কোর আছে মানে কি, এইরকম জায়গায় ধর এরকম আছে একটা ছোট্ট জায়গা, সেখানে ফুয়েল ভরা থাকে, ইউরেনিয়ামের রড ভরা থাকে। এরকম ছোট ছোট জায়গায় ইউরেনিয়াম ভরা থাকে, কি করে? গোল 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 ইউরেনিয়াম এরকম ভরা থাকে, ঠিক আছে? এবার এই ইউরেনিয়ামের মধ্যে কন্ট্রোল রডটাকে সিডি, ক্যাডমিয়ামের যে দণ্ড, ক্যাডমিয়ামের যে দণ্ড এর মধ্যে ইনসার্ট করা যায়, এরকম করে থাকবে। কারণ কোনো টাইমে হিট যদি বেড়ে যায় এগুলোকে ঢুকিয়ে দিবে। ক্যাডমিয়াম কি করে, পটাপট পটাপট নিউট্রন খেয়ে নেয়। এবার কি হবে, এখানে যেমন একটা আছে, এরকম আর একটা জায়গায় থাকবে, এরকম পরপর সাজানো থাকে। এবার এখান থেকে যে নিউট্রন গুলো বেরোলো প্রথমে, নিউট্রন, সেই নিউট্রন তো বিশাল গতি শক্তি সম্পন্ন। তাহলে এখানে মডারেটর রাখা হয়। মডারেটরে কে থাকে? ভারী জল। এখানে থাকে ভারী জল রাখা হয়। ভারী জলটা হচ্ছে মডারেটর। ভারী জল মানে D2O, D2O, H2O, ডয়টেরিয়ান অক্সাইড, এইটাকে বলা হচ্ছে আমরা ভারী জল। এই ভারী জল কেন রাখে? কারণ নিউট্রন যখন ডয়টেরিয়ানে যখন ধাক্কা মারে তখন নিউটন তার শক্তি হারিয়ে ফেলে। তাই এই ভারী জলটা কি মডারেটর হিসেবে থাকে, মানে কি, তাহলে ফাস্ট নিউট্রনকে স্লো নিউট্রন করবে। প্রচন্ড স্পিড ফাস্ট নিউট্রনকে স্লো নিউট্রন করবে। স্লো নিউট্রন করলে কি হবে? সেই স্লো নিউট্রনটা আবার এই স্লো নিউট্রনটা আবার তোমার নিউক্লিয়ার রিঅ্যাকশন করবে। স্লো নিউট্রন এটা নিউক্লিয় রিঅ্যাকশন করবে, নিউক্লিয় বিভাজন করবে। ওকে,
কারণ এইভাবে কিন্তু ব্যাপারটা কন্ট্রোল হয়। তাহলে আমাদের এখানে কি কি চার্টে আমরা যদি লিখি কি কি পাবো? চার্টে আমরা পাবো ১ নাম্বার হচ্ছে মডারেটর। মডারেটর এটা কি থাকে মডারেটর? এটা D2O ভারী জল, ভারী জল। ২ নাম্বার হচ্ছে কুল্যান্ট। কুল্যান্ট কি করে? ভেতরের গরমটা বাইরে নিয়ে আসে। এটা জল, কখনো কখনো জল ইউজ করা হয়, কখনো D2O ইউজ করা হয়, কখনো গলমান সোডিয়াম ইউজ করা হয়। বিভিন্ন ধরনের রিঅ্যাক্টরে বিভিন্ন ধরনের জিনিস হয়। ঠিক? এই কুল্যান্ট কি করে? বাইরে ভেতরের গরম বাইরে নিয়ে আসে। ভেতরের হিট, তাপ শক্তি বাইরে আনে, নিয়ে কাজে লাগে। বাইরে এনে সেটি দিয়ে সেটি দিয়ে এবার তুমি জল গরম করো। সেটি দিয়ে জল ফোটানো হয়। তা কাউকে তো আনতে হবে। ভেতরে একজন থাকবে, সে নিজে গরম হয়ে বাইরে আসবে, নিয়ে জল হবে। ৩ নাম্বার হচ্ছে তোমার কন্ট্রোল দণ্ড, কন্ট্রোল রড। কন্ট্রোল রড এটা হচ্ছে ক্যাডমিয়ামের দণ্ড। ক্যাডমিয়াম দণ্ড। এ কি করে? নিউট্রন কমিয়ে বাড়িয়ে দেয়, স্পিড বাড়ায় কমায়। তার মানে এখানেই কিন্তু কন্ট্রোল হচ্ছে। ওকে? আর কোর, কোরে তোমার ফুয়েল। ফুয়েল মানে জ্বালানি। জ্বালানি কারা হয়? জ্বালানি হয় তোমার ফিসাইল ম্যাটেরিয়াল, ফিসাইল নিউক্লিয়াস। যেমন ফিসাইল নিউক্লিয়াস যেমন ইউরেনিয়াম 235, 92। এইগুলো এই উদাহরণগুলোর মধ্যে একটা কিন্তু শর্ট কোশ্চেন পড়তে পারে। তো এটা হলো। তাহলে আমরা এর সাথে সাথে শৃঙ্খল বিক্রিয়া বুঝলাম, নিউক্লিয় বিভাজন বুঝলাম, শক্তি বুঝলাম। এবার আমরা নিউক্লিয় সংযোজনটা জাস্ট পড়ে ছেড়ে দেবো। তো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নিউক্লিয় সংযোজন হচ্ছে জাস্ট এর বিপরীত। এটা কাকে বলে? বলছে একাধিক হালকা নিউক্লিয়াস, নিউক্লিয়াস জুড়ে যখন অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসে পরিণত হবে, তখন এবং শক্তি উৎপন্ন করবে, তখন সেটাকে বলছে নিউক্লিয় সংযোজন। এটা কোথায় ঘটে? সূর্যের মধ্যে ঘটে, সূর্যের কেন্দ্রে ঘটে বা সারফেসে ঘটে, সূর্যের মধ্যে ঘটে। কি হয় এখানে? কি হয় এখানে? এখানে বলছে 4 খানা হাইড্রোজেন পরমাণু জুড়ে হিলিয়ামে পরিণত হয়। আর একটা নিউট্রন তৈরি হয় 2 খানা। তার মানে এখানে 1 খানা কেন দিয়েছে? 2 খানা হয়। 4 টা এই হয়ে একটা হিলিয়াম হয় 2, 4 আর নিউট্রন তৈরি হয় 2 খানা 0, 1 প্লাস এনার্জি তৈরি হয়। বিশাল শক্তি তৈরি হয়। এনার্জি রেডিয়েশন নয় তাপ শক্তি? তাপ শক্তি রেডিয়েশন, রেডিয়েশন নয় তাপ শক্তি। পাতি তাপ শক্তি। ঠিক? তাহলে এই জিনিসটা যেটা হয় এখানে যে হ্যাঁ, এর যে টোটাল ভর আর এদের যে টোটাল ভর যোগ করলে দেখা যায় এটা বেশি। তাহলে বিয়োগ করলে আমার একটু এনার্জি হবে। এটা হচ্ছে সূর্যের মধ্যে ঘটে। এবার দেখ এখানে নিউক্লিয় সংযোজন যখন করতে হয় তখন পাতি এই হাইড্রোজেন পরমাণুগুলোকে ফিউজ করতে হয়। একটার সাথে আরেকটাকে গলতে হয়। তাহলে এই যে গলার জন্য এই দুটো নিউক্লিয়াসকে জুড়তে হবে তো। এই জোড়ার জন্য যে তীব্র তীব্র কুলম্বীয় বিকর্ষণ বল পাবে, তীব্র কুলম্বীয় বিকর্ষণ বল পাবে, সেইটাকে একমাত্র সেটা করা তখনই সম্ভব হবে যখন এর দুই দিকে দুটো বিয়োজন করতে হবে, মানে অ্যাটম বম ফাটাতে হবে, বিয়োজন করতে হবে। তার মানে দুটি নিউক্লিয়াসকে দুই বা ততোধিক নিউক্লিয়াসকে দুটি বা তার বেশি নিউক্লিয়াসকে জুড়তে হলে জুড়তে হলে বিপুল শক্তির প্রয়োজন।
শক্তির প্রয়োজন, যা কেন প্রয়োজন? কারণ হিউজ কুলম্বীয় বিকর্ষণ। কেন হিউজ কুলম্বীয় বিকর্ষণ বলছি? তার কারণ হচ্ছে কুলম্বীয় বিকর্ষণের ফর্মুলা কি? 1/4πε0 Q1 Q2/r²। এবার আর যদি 0 হয়ে যায় তাহলে কিরকম বিকর্ষণ হবে বলো? বিশাল হবে। তখন আর 0 হলে তখন এই ফর্মুলা খাটবে না। কিন্তু আর যখন মোটামুটি মিলিমিটার বা ওই রকম রেঞ্জে মানে মাইক্রোমিটার রেঞ্জে চলে আসবে তখন বিশাল অ্যামাউন্ট হবে। তাহলে এই যে হিউজ কুলম্বীয় বিক্রয়, হ্যাঁ, যা প্রয়োজন তা কেবলমাত্র নিউক্লিয় বিভাজনে পাওয়া যায়। নিউক্লিয় বিভাজনে পাওয়া সম্ভব। অবশ্যই তাই। বিভাজনে পাওয়া যায়। তাই এখানে বলতে পারি যে সংযোজনের পূর্বে বিভাজন দরকার। সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন দরকার। করতেই হবে, তবেই হবে। তো এটা হচ্ছে তোমার সিম্পল একটা ব্যাপার বলে দিলাম। তো শর্ত হচ্ছে প্রচন্ড উষ্ণতা লাগবে। তাহলে এর শর্ত কি দাঁড়ালো? এর শর্ত দাঁড়ালো ১ নাম্বার হচ্ছে হালকা মৌল জুড়তে হবে। হালকা মৌল জুড়বো, হালকা মৌল জুড়তে হবে। আর একটা হচ্ছে বিপুল শক্তি লাগবে, বিপুল উষ্ণতা লাগবে। এই দুটো হচ্ছে শর্ত, তবেই হবে। এবার আমি তোমাদের এইটা হচ্ছে যে এবার হাইড্রোজেন বম, অ্যাটম বম আর হাইড্রোজেন বমটাকে আমরা সম্বন্ধে একটু জাস্ট এক লাইন বলে দিয়ে ছেড়ে দিচ্ছি। হাইড্রোজেন বম, অ্যাটম বম কি জিনিস? এই যে আমরা শৃঙ্খল বিক্রিয়াটা দেখলাম, এই শৃঙ্খল বিক্রিয়াটা যদি কমপ্লিটলি আনকন্ট্রোলড হয়ে যায় এবং ইউরেনিয়ামের 235 যদি ঠেসে ঠুসে ভরা হয় এক জায়গায়, মানে হাইলি হাইলি এনরিচড, এনরিচ মানে হচ্ছে একদম ইউরেনিয়াম 235, মানে শুধু ইউরেনিয়াম 235ই বেশিরভাগ পরিমাণে থাকবে, তখন হাইলি এনরিচড বলা হয়। মানে 235 গ্রাম ভরে 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 আছে। যেমন ধরে নাও তোমার কোনোভাবে তুমি কোথাও ধরে নাও কারুর বাড়িতে তুমি খেয়েছো, কি বলে, খেতে গেছো, সেখানে দেখছো পায়েস দিয়েছে। একটা পায়েসে দেখছো যে পুরো জলের মতন পায়েস, আর একটা পায়েসে দেখছো পুরো দুধ ভর্তি আর থকথক করছে। তার মানে তুমি বলবে হাইলি এনরিচড পায়েস, যেখানে পায়েসের ইনগ্রেডিয়েন্ট গুলো ঢেলে ঢেলে দিয়েছে। সেরকম হচ্ছে ইউরেনিয়াম 235 যদি একদম পুরো টাইটলি প্রচুর পরিমাণে রাখা হয় এবং সেক্ষেত্রে যদি নিউক্লিয় বিভাজনটা আনকন্ট্রোলড হয়ে যায় এবং যদি নিউক্লিয় বিভাজনটা সম্পূর্ণ নিউক্লিয় বিভাজন সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়, সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়, তখন সেটা ফেটে যায়। ইন্টেনশনালি সেটাকে ফাটানো হয়, তখন সেটা অ্যাটম বম। ওকে। আর হাইড্রোজেন বম কি? এটা হচ্ছে আনকন্ট্রোলড ফিউশন। এটা হচ্ছে ফিশন, এটা হচ্ছে ফিউশন। এটা হচ্ছে ফিশন, হ্যাঁ, বিভাজন মানে হচ্ছে ফিশন, অবশ্যই। তাহলে ওটার আগে এটা দরকার, আর এটা হচ্ছে ফিউশন। দুটোই কিন্তু আনকন্ট্রোল, কিন্তু আনকন্ট্রোল করতে গেলে তোমাকে প্রচুর স্পেশাল স্টেপ নিতে হবে, তবেই সেটা আনকন্ট্রোলড হবে। এবং সেগুলো নিয়ে লোকজন অ্যাটম বম বানায়, হাইড্রোজেন বম বানায়। আর হুম, সব কন্ট্রোল মানে কন্ট্রোল করা এখনো পর্যন্ত, এটা কন্ট্রোল করার টেকনিক লোকজন জানছে। এবং এইটা আমাদের ইন্ডিয়া, রাশিয়া, তোমার ফ্রান্স, বিশেষ করে সব থেকে বেশি ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্স, আমেরিকা, এরকম 8টা দেশ আছে যারা ITER বলে একটা প্রজেক্টে কাজ করে, ইন্টারন্যাশনাল থার্মো ইলেকট্রিক রিঅ্যাক্টর। এবং সেখানে কিন্তু ফিউশনের এনার্জিটাকেই কন্ট্রোল করে দেওয়ার। কিন্তু তার জন্য কেন ফ্রান্স একা নেই? তার কারণ হচ্ছে ওখানে যে পরিমাণ শক্তি উৎপন্ন হবে, সেখানে যদি বিশ্বের সমস্ত দেশগুলোকে না কানেক্ট করে, তাহলে ফ্রান্স ওই ইলেকট্রিসিটিতেই জ্বলে যাবে, সব ফিউজ উড়ে যাবে। বুঝতে পারছিস তো? সেই জন্য কেউ একা এটা করতে পারবে না। কেউ যদি মনে করে একা করব, সে নিজে তার ইলেকট্রিসিটিতে জ্বলে যাবে। বুঝতে পারছো তো?
এইটা যে ফ্রান্স এবং তার সাথে সাথে ইন্ডিয়া প্রচুর কন্ট্রিবিউশন আছে। এই সবাই মিলে প্রায় ৮-১০টা দেশ মিলে এবং বড় বড় দেশ মিলে সবাই মিলে তৈরি করা হচ্ছে ফ্রান্সে আইটিইআর প্রজেক্ট, ইন্টারন্যাশনাল থার্মো ইলেকট্রিক রিঅ্যাক্টর, যেটা হচ্ছে এই ফিউশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। তো দেয়ার ইজ চেষ্টা ইজ এভরিওয়্যার। চেষ্টা এভরিওয়্যার, বুঝলে তো, যে এটাকে কন্ট্রোল করা। ঠিক আছে, তো এই হলো গল্প। তো চলো, তাহলে লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে তেজস্ক্রিয়তা, দাঁড়া, এই যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তা দিয়ে কিন্তু রেডিও কার্বন ডেটিং করা যায়, যেটা তোমরা, এই রেডিও কার্বন ডেটিং করা যায়। ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন একটা প্রবলেম দিয়ে করব, প্রবলেম দিয়ে আমরা করব নেক্সট দিন। ওকে, সো গুড বাই।